7 জুলাই সকালটা যে এমন হবে তা কল্পনাও করতে পারেনি কেউ। মাহি যেভাবে এজওয়ানকে গ্রেফতার করেছিল, ঠিক তার বিপরীতে গিয়ে সোলেমানের এক ভিডিও বাধ্য করলো মাহিকে জেলের ভিতর ঢোকাতে। সোলেমান গতকাল রাতে চৌধুরী বাড়ির বসার ঘরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এনেছে এবং সেটাকে এমনভাবে এডিটিং করা হয়েছে যে তা ধরা একেবারে অসম্ভব, যে মাঝখান থেকে কিছু অংশ কাটা হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মাহি তার জন্মদাতা পিতাকে গুলি করছে। উকিলের মাধ্যমে এজওয়ানের বেল হলো। সোলেমান এজওয়ানের শরীরের দিকে তাকাতে রাগে তার হাত শক্ত হয়ে আসলো, হাঁটতে পারছে না, ঠিকমতো খোঁড়াচ্ছে, ঠোঁটের পাশে দাগ, সব মিলিয়ে বাজে অবস্থা। সোলেমান একবার হাবিবের দিকে তাকিয়ে এজওয়ানকে নিয়ে চলে গেল। তরিকুল চৌধুরী জবানবন্দিতে মাহিকে গ্রেফতার করা হলো, যা এজওয়ান এখনো জানে না। সুলতান নিবাসে ফিরেই সোলেমান শাসিয়েছে এজওয়ানকে। তার করা এসব ভুলের জন্য সোলেমানকে সাফার করতে হচ্ছে, আর সোলেমান এসব টলারেট করবে না দ্বিতীয়বার। বাশার সুলতানকে বলে দিল এজওয়ান যেন দ্বিতীয়বার একই ভুল রিপিট না করে। বাশার সুলতান আশ্বাস দিতে পারল না। সোলেমান চলে গেল। বাশার সুলতান এজওয়ানকে বিছানায় ধরে বসিয়ে বলল, সোলেমান ভীষণ রেগে আছে এজওয়ান, দয়া করে আর রাগাস না ওকে, ভাইয়ের কথাগুলো শোন। তার কথা শুনলেই মাহিকে এনে দেবে। আবার মাহির না মুখে তুলছিস? এজওয়ান বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়েছে তোর? রুম থেকে বের হও। কথার প্রেক্ষিতে এমন কথা শুনে বাশার সুলতানের ভ্রু কুঁচকে আসলো। কি বলছি রুম থেকে বের হও, একা থাকতে দাও কিছুক্ষণ। বাশার সুলতান তপ্ত শ্বাস ফেলে চলে গেলেন। বাশার সুলতান যেতে এজওয়ান ফোনটা নিয়ে বাহাদুরকে ফোন করলো। বাহাদুর এজওয়ানের ফোন পেয়ে জিজ্ঞাসা করলো, ফিরেছিস বাসায়? এজওয়ানের রাগ হলো বাহাদুরের গলা শুনে। শালার বেটা খোঁজ তো নিস না আমার। সারা রাত তোদের বাড়িতেই ছিলাম, ভিডিও এডিট করেছি। কিসের ভিডিও? কেন জানিস না? কিসের ভিডিও সেটা বল। মাহি যে ওর বাবাকে খুন করেছে সেটার ভিডিও। তোকে কি সেটা কি এডিট করেছিস? সব কেটে কুটে জাস্ট গুলি করারটা রেখেছে। এখন বোধহয় মাহি লকআপে আছে। লোকটার আছে মানে? তারিকুল চৌধুরী বয়ান দিয়েছে যে তার মেয়ে তাকে গুলি করেছে, সেজন্য খুনের দায়ে লকআপে। শালার বেটা তুই সামনে আয়, আমার এডিটিং তোর বাচ্চা দিয়ে দেব। মাইকে জেলে ঢুকালি কোন সাহসে? আমি ঢুকাইছি নাকি? ঢুকাইছে তো ওর বাপ। এজওয়ান ফোনটা কেটে দিল। অসুস্থ শরীর নিয়ে উকিল নিয়ে থানায় গেল। থানা থেকে জানানো হলো তরিকুল চৌধুরী অভিযোগ উঠালে তবেই ছাড়া হবে মাহিকে। এজওয়ান তরিকুল চৌধুরীকে ফোন দিল সাইটে গিয়ে, আর বলল এখনই পুলিশের সাথে কথা বলে অভিযোগ তুলতে, তা না হলে এবার গুলিটা এজওয়ান নিজেই মেরে আসবে। তরিকুল চৌধুরী পুলিশকে দিতে বলল ফোনটা। এজওয়ান তাই করলো। তরিকুল চৌধুরী অভিযোগ উঠাতে বললে পুলিশ জানায় তরিকুল চৌধুরীকে নিজে থানায় আসতে হবে এবং তারপর উঠাবে। তরিকুল চৌধুরী কাল আসতে চাইল। সেটা শুনে এজওয়ান ফোনটা কেড়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এখনই আসবি তুই? আমার অবস্থা তো জানো। তোর অবস্থা জেনে আমার কাজ নেই। তোর এক পা কবরে চলে গেলেও তোকে এখানেই আসতে হবে। তরিকুল চৌধুরী নিজের কোনো রিস্ক নিতে চাইল না এজওয়ানের জন্য। সেজন্য অসুস্থ শরীর নিয়ে আসলো থানা এবং অভিযোগ উঠালো। থানার সব কাজ শেষ হতে তরিকুল চৌধুরী চলে গেল। এজওয়ান মাহিকে দেখতে চাইলো। মহিলা কনস্টেবল মাহিকে নিয়ে আসলো। মাহি লকআপ থেকে বের হয়ে সর্বপ্রথম দেখতে পেল এজওয়ানকে। শরীরে বাজে অবস্থা। মাহি পাশ কাটিয়ে চলে যেতে নিলে এজওয়ান সামনে দাঁড়িয়ে হাত দিয়ে পথ আটকে বলল, সি লুক অ্যাট মি। তোমার জন্য আমার কি হাল দেখছো? মাহি দাঁত চেপে বলল, মরে যেতে পারলেন না? শয়তানদের মৃত্যু এত তাড়াতাড়ি হয় নাকি? হয়, পথ ছাড়ুন। আপনার মতো নিকৃষ্ট লোককে আমার চোখের সামনে দেখতে চাই না। কিন্তু আমি তো দিন রাত 24 ঘন্টা থাকতে চাই তোমার সামনে। মাহি ধাক্কা দিয়ে চলে গেল। থানার বাইরে আসতেই দেখা হলো সাফওয়ানের সাথে। সাফওয়ান উকিল নিয়ে আসতেছিল। বাহিরে মাহিকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। গালে আলতো করে হাত রেখে বলল, ঠিক আছে তুমি? ঠিক আছে। তোমার জামিন করালো কে? চলো। মাহির পেছন থেকে এজওয়ান থানার দরজা দিয়ে বের হতে হতে বলল, আমি করেছি। সাফওয়ানের চোখে মুখে রাগ ভেসে উঠল। মাহির হাত ধরে এজওয়ানের দিকে তাকিয়ে বলল, চলে গেল তারা। এজওয়ান দেখলো সে চলে যাওয়া, তারপর মনে মনে বলল, চলো। চলে গেল তারা। এজওয়ান দেখলো সে চলে যাওয়া, তারপর মনে মনে বলল, এই তো আর কয়েকটা দিন, তারপরেই প্রেম ভালোবাসা চিরকালের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। তুমি মায়ের সাপের লেজে পা দিয়েছ নিজ দায়িত্বে, আর সাপের ছোবল খাবে না তা কি করে হয়? তোমার সবচেয়ে বড় ভুল ছিল আমার সামনে আসা, আর এসেই নিজের বিপদ নিজে ডেকে আনলে। তুমি বললে তোমাকে আমি এই জন্মে কেন কোনো জন্মেই চিনতে পারবো না, অথচ তোমাকে আমি এমন বাজেভাবে চিনেছি যে তুমি তা কল্পনাও করতে পারবে না কখনো। এজন এমনি এমনি কাউকে চায় না। তুমি আমার জেদ, এখন তোমার জীবনটা নষ্ট করার জন্য দায়ী একমাত্র তুমি নিজেই। জাস্ট তছনছ করে দেব তোমার জীবনটা।
জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এজওয়ান বাসায় ফিরল। মাহি নিজের অ্যাপার্টমেন্টে ফিরে খবর পেল তার বোনের পেন শুরু হয়েছে এবং তাকে হসপিটালে নেওয়া হয়েছে। প্রেগন্যান্সিটা ভীষণ কমপ্লিকেটেড ছিল। ডেলিভারি ডেট আরও 1 সপ্তাহ পরে ছিল। মাহি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে সোজা হসপিটালে চলে যায়। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ছিল শাকিল। মাহিকে দেখলো। মাহি এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপা কেমন আছে? কি করে হলো? 2 ঘন্টা পর খবর জানানো হলো মেয়ে হয়েছে। মোহনার মা এবং মেয়ে দুজনাই সুস্থ আছে। মাহির অস্থির বুকটা এবার শান্ত হলো। যাক, মা মেয়ে সুস্থ আছে। মেয়েটাকে নিয়ে শাকিলের কোলে দেওয়া হলো। মাহি পাশ থেকে দেখলো, ইশকি আদুরে কিউট বাচ্চা। বাচ্চার কোলে বাবার কোলে আছে, অথচ তাকিয়ে আছে মাহির দিকে। মাহির ইচ্ছে করলো কোলে নিতে, কিন্তু চাইলো না। বাবা আগে তার মেয়েকে 2 চোখ ভরে দেখুক। মোহনাকে কেবিনে শিফট করা হয়েছে, এখনো সেন্স ফিরেনি। শাকিল বাচ্চাটাকে মাহির কোলে দিয়ে বাইরে গেছে মেডিসিন সহ যাবতীয় জিনিসপত্র আনতে। মাহি বাচ্চাটাকে কোলে নিয়ে মোহনার পাশে বসে আছে। মাহি চুমু খেল বাচ্চাটার। কানে কানে ফিসফিস করে বলল, চান বাচ্চাটা, তোমাকে স্বাগত আমাদের জীবনে আসার জন্য। তোমার খালামণি সব সময় তোমার সাথে থাকবে, তোমাকে প্রোটেক্ট করবে। বাশা সুলতান এবার রাগে চরম পর্যায়ে চলে গেছে। ছেলে তার মাহিকে ছাড়িয়ে দিল। এই মেয়ের জন্যই তো আজর এমন অবস্থা। তারপরে ও নিজে গিয়ে বেল করালো। তোরে মনটায় কি চাচ্ছে করতে জানিস? এজওয়ান গাছাড়া ভাব নিয়ে বলল, জানার ইন্টারেস্ট নেই। তা থাকবে কেন? তোকে বলা হচ্ছে ওর থেকে দূরে থাকতে। সুলেমানের কানে কিন্তু চলে গেছে এই খবর। যাক, আমি না ছাড়লেও মেয়ে বেরিয়ে আসতো নিচে থেকে। কিভাবে? এজওয়ান মাথার চুলগুলো ঠিক করে বলল, তোমার না জানলেও চলবে। সোলেমান নিজের বাগান বাড়িতে এসেছে আজ। ধবধবে সাদা একটা গরু ছিল এখানে, যেটা সোলেমান আলাদা করে রেখেছিল কোরবানির জন্য। সেটাকে গাড়ি করে সুলতান ভিলায় পাঠানো 10টার দিকে। কোরবানিতে গিয়ে এটা কোরবানি দিবে। বাগান বাড়ির দোলনায় বসলো। অনেকদিন হলো বউয়ের সাথে তার কথা হয় না। বুঝলে ইব্রাহিম, বউকে একটা বাটন ফোন কিনে দিতে হবে, যাতে যখন তখন ফোন দিয়ে বউয়ের কণ্ঠস্বর শুনতে পারে। আজকে অনেকদিন হলো কথাবার্তা হয় না। ইব্রাহিম ভ্রু কুচকালো। তাই বলে বাটন ফোন কিনে দিবে? বাটন ফোন? হুম, স্মার্টফোন কিনে দিতে কি সমস্যা? আজকালকার যুগে স্মার্টফোন দিয়ে বিশ্বাস নেই। জাস্ট ইমাজিন, স্মার্টফোন কিনে দিলাম বউকে, তারপর বউ আমার ফেসবুক খুলবে, হোয়াটসঅ্যাপ খুলবে, কলেজে যাওয়া শুরু করলো। বউকে সত্যি সত্যি পছন্দ করে বসলো। টিনেজার ছেলে মেয়ে তো হতেই পারে, অস্বাভাবিক নয়। পরপুরুষের সাথে কথাবার্তা চলতে লাগলো। তারপর ফোনের মধ্যে ভিডিও কল কথা হচ্ছে। তাদের মাঝে রাত জেগে জেগে একে অপরের ছবি আদান প্রদান করছে। বউ আমার, ফোনও আমার, আর সেই ফোনে বউ আমার। প্রেমা আলাপ জড়িছে আরেক বেটার সাথে। তারপর দিন শেষে দেখা যাবে বউ আমার গেছে ভেগে পরপুরুষের সাথে। স্যার, তখন আমি মুখ দেখাবো কি করে সমাজে? রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না বলতো। এমনিতেই তো হাজার চিন্তা মাথায়, তখন আরেক চিন্তা এসে জুটবে না। ইব্রাহিম বুঝলো না সোলেমানের কথার মানে। কদিন আগেই না বউকে বলে আসলো বউয়ের কাউকে পছন্দ হলে সে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিবে। আজ তাহলে মুখে অন্য কথা কেন? তুই না সেদিন তোর বউকে এই স্বাধীনতা দিয়ে এসেছিস, আজ তাহলে রিস্কের কথা বলছিস কেন? সিরিয়াসলি, বউকে আমি আরেকটা বিয়ে দেবো? হায় রে, এত বড় মন আমার, এত সাধু পুরুষ আমি। ও মাই গড, কবে থেকে হলাম ভাই? তুই কি মেহেরিনকে ভালোবাসিস সোলেমান? সত্যি করে বলবি কিন্তু। সোলেমান আশেপাশে চোখ ঘুরালো, তারপর শান্ত গলায় বলল, একটা উত্তর আমার নিজেরও জানা নেই। যেদিন জানবো সেদিন বলবো। তবে এভাবে বউ দেখতে গিয়ে পাল্টিকে যাবো যে হাসলে ভাবতেই পারিনি আমি। মিস আন্ডারস্ট্যান্ডিং আমারও হয়েছিল তোর বউ নিয়ে। আমিও ভেবেছিলাম উর্মি তোর বউ। ইজ উর্মি তোর বউয়ের বান্ধবী। বাব্বা, নামও মনে আছে দেখছি। থাকবে না আবার? অসহায় ভেবে ত্রাণ দিয়েছিলাম সেদিন। আবার নিজে অসহায় হয়ে যাস না। এখন একটু চুপ থাক, বউর সাথে কথা বলি আগে। আর তুই পাশ থেকে জেলাস ফিল কর। সোলেমান ফোন করলো রুমাইসাকে। গতকাল শুনেছে বউ তার এবারই এসেছে। রুমাইসা ভাইয়ের ফোন পেয়ে ফোনটা মেহেরিনকে দিয়ে আসলো। মেহেরিন স্ক্রিনে দেখলো ভাইয়া লেখা নামটা। অনেকদিন পর ফোন দিয়েছে, মনে পড়লো তাহলে আজ তার যে একটা বউ আছে। মেহেরিন ফোনটা রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে ভেসে আসলো, আসসালামু আলাইকুম বিবিজান। স্বামীর মুখে বিবিজান এই শব্দটুকু শুনে এক ফোঁটা শীতল বাতাস হয়ে ছুঁয়ে গেল মেহরিনের অস্তিত্ব জুড়ে। অবচেতনভাবে তার শরীর বেয়ে নেমে এলো এক প্রশান্তির স্রোত, যেমনটা হয় হেমন্তের শেষ বিকেলে হঠাৎ করে জানালার পাশে দাঁড়িয়ে পড়লে, অথবা শিশির ভেজা সকালে দূরের বাঁশবাগান থেকে ভেসে আসা পাখির মৃদু কুজনে। হৃদয়ের গভীরে ছড়িয়ে পড়ল এক মায়াবী আলো। কি যে ভালো লাগা কাজ করলো তখন তা শব্দে বলা ভার। হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ সম্বোধন, নাকি এর চেয়েও আরো ভালো কোনো স্নিগ্ধ ডাক আছে যা সে এখনো শুনেনি। মেহরিন মুখে হাসি ঝুলিয়ে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো না? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
রুমে বসে আছি, আপনি? কি করছো? রুমে বসে আছি, আপনি? খাওয়া খাচ্ছি দোলনায় বসে। মেহেরিন ভ্রু কুচকাল। হাওয়া খাচ্ছেন? হুম। আমার জানা মতে তো হাওয়া খাওয়া যায় না। কে বলে খাওয়া যায় না? তুমি তাহলে জানোই না। তোমাকে শিখিয়ে দিই তাহলে। তুমি বাতাস গড়াগড়ি খাচ্ছে এমন জায়গায় দাঁড়াবে, তারপর দু হাত মিলে হা হা করে থাকবে, দেখবে বাতাস খাওয়া হচ্ছে। মেহেরিন শব্দ করে হাসলো এবার। হাওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত ময়লা ধুলোবালি আমার পেটে চলে যাবে আপনার কথা শুনে এটা করলে। সোলেমান এই প্রথম মেহেরিনের হাসির শব্দ শুনতে পেল। আহা কি চমৎকার সেই হাসির শব্দ। মেহরিন, শব্দ করে হাসবে না একদম। সোলেমানের এমন গম্ভীর সুরে বলা কথাটা শুনে মেহেরিন ভীত হয়ে গেল। আমার হাসির শব্দ বাজে শোনায়? ভীষণ বাজে লাগে, তবে হাসির শব্দ না। তাহলে বারণ করলেন যে? বুকের ভেতরটা সলাৎ করে ওঠে। আজ একটা জিনিস পাঠানো হচ্ছে সুলতানা বিলায়। কি? গরু। ভালো মতো খেয়াল রাখবে, তার বুঝেছো? আচ্ছা। আরে শোনো, বলুন। কোরবানির ঈদটা তোমার সাথে কাটাবো। মেহেরিন মুখ হয়ে থ হয়ে গেল। উনি বাড়িতে আসবে ঈদে? আপনি আসবেন? হুম, বেশি কিছু হয় না, চাঁদ রাতে গিয়ে ঈদের পরের দিন চলে আসবো। আচ্ছা রাখছি তাহলে, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, স্বামীকে নিয়ে চিন্তা কম করো, পড়াশোনা ফোকাস করো। যাতে ঘাট থেকে ছেড়ে ফেলে দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারেন সেই জন্য, তাই তো? সোলেমান হ্যাঁ হ্যাঁ, সেজন্যই। আপনি আমায় তালাক দিতে চেয়েছিলেন কেন? হাসলো। সোলেমানের কপালে দু ভাঁজ পড়ল। কে বলেছে? শুনেছি আমি। কোনো একদিন নিরালয় বসে ধীরে স্থির হয়ে চা খেতে খেতে বলবো এই কথাটা, আজকে মুড নেই বলার। আচ্ছা সাবধানে থাকবেন, রাখছি। মেহেরিন ফোনটা কেটে দিল। ইব্রাহিম পাশ থেকে এতক্ষণ চুপচাপ শুনলো। বইয়ের সামনে তো সিংহ দেখছি নরম সফট এক হরিণ। কেউই বলবে না সোলেমানকে দেখে যে সে এক ভয়ঙ্কর মানব। বউয়ের সামনে এত সফট তুই? সোলেমান ফোনটা পকেটে ভরে বলল, তাহলে তোর বউয়ের সামনে গিয়ে সফট হবো নাকি? উপস, মিস্টেক, তোর তো বউ নেই। বেশ পরিবর্তন হয়েছে তোর, তাই না? হুম। বউকা ছেলে। বিকেলের রোদটা ঠিক যেন সোনালি রঙের ধোয়া। গাছের পাতার ফাঁক দিয়ে আলো গলে এসে পড়ছে ধানমন্ডি লেকের বেঞ্চের উপর। লেকের পানিতে সূর্যের প্রতিবিম্ব কাঁপছে হালকা বাতাসে। আশেপাশের মানুষ কোলাহল থাকলেও একটা জায়গায় সময় থমকে গেছে। সেখানে বসে আছে মাহি সাফওয়ানের কাঁধে মাথা রেখে। ঠিক 4 বছর আগে আজকের দিনে তাদের দেখা হয়েছিল অস্ট্রেলিয়ার কিংস ক্রস শহরে। সাফওয়ানের সেই দিনটা এখন স্পষ্ট মনে আছে। সেই দিনটা ছিল মঙ্গলবার, সন্ধ্যা নামছিল। শহরটার রং তখন ধীরে ধীরে পাল্টাচ্ছে। দিনের কোলাহল মিশে যাচ্ছে রাতের আলো ছাওয়ায়। নানান ভাষার কথা ভাসছে রাস্তায়। ক্যাফেগুলোর ভেতর থেকে আসছে কফির গন্ধ, দূর থেকে ভেসে আসছে সেক্সোফোনের সুর। সিডনির কিংস ক্রস সবসময় একটু উশৃঙ্খল, একটু বেশি জীবন্ত। এমন এক সন্ধ্যায় রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে কফি খাচ্ছিল মাহি। ফেড ব্লু ডেনিম কালো টার্টেল নেক টপ আর উপরে একটা মাটি রঙা জ্যাকেট। চুলগুলো এলোমেলো বাঁধা, হাতে এক কাপ গরম কফি, কানে ইয়ারফোন, তবে কানের দিকে মন নেই। চোখে তাকিয়েছিল সামনের রাস্তার আলোর ঝিলিকে। সে তখন একা। ঠিক সেই সময় হঠাৎ ঘটে ঘটনাটা। একটা বাইসাইকেল হুড়মুড় করে চলে আসে পাশ দিয়ে এবং হ্যাচকা টানে তার কাঁধের ব্যাগটা ছিনিয়ে নেয়। সবকিছু এত দ্রুত ঘটে যায় যে মাহি শুধু হেই বলে চিৎকার করে থেমে যায়। বাকি লোকজন শুধু তাকিয়ে থাকে, কেউ আগায় না। তবে ভিড়ের মধ্যে একজন থামে না। লম্বা গাঢ় নীল সোয়েট শার্টে মোড়া এক ছেলেটা ততক্ষণে বাইকের পেছনে দৌড় শুরু করে দিয়েছে। মাহি হতবাক। তার চারিপাশে শব্দ, আলো, শ্বাস প্রশ্বাস সব থেমে যায়। শুধু দেখে ছেলেটা বাইকটার পেছনে ছুটে যাচ্ছে। 10 মিনিটের মধ্যে ফিরে আসে সে, হাতে সেই ব্যাগটা। হাঁপাতে হাঁপাতে এগিয়ে এসে বলে, আপনার ব্যাগটা। মাহি কাঁধ উঁচিয়ে বলল, থ্যাংক ইউ। সাফওয়ান হা হয়ে তাকলো মাহির দিকে। মনে হচ্ছে এই প্রথম কোনো এত সুন্দরী নারীকে এসে দেখলো যাকে দেখে তার হৃদস্পন্দনটা থেকে গেল। ব্যাগটা হারালে আমাকে ভীষণ বিপদে পড়তে হতো। মাহির কথায় ঘোর ভাঙে সাফওয়ানের। কিছু বলার জন্য উদ্যত হওয়ার আগে মাহি ব্যাগটা চেক করতে করতে চলে গেল। সাফওয়ান তপ্ত শ্বাস ফেলল। মেয়েটা এভাবে চলে গেল, নাম কি, থাকে কোথায় মেয়েটা? একটা কফি তো অফার করতে পারতো। তাদের আবার দ্বিতীয়বার দেখা হয়। সাফওয়ান দ্বিতীয়বার মাহিকে দেখতে পাবে তা একদমই কল্পনা করতে পারেনি। পরের দিন দুপুরে সিডনি ডার্লিং হারবারে সাফওয়ান হেঁটে যাচ্ছিল একা, হাতে একটা ছোট ক্যামেরা, চোখে হালকা ঘুমটান, ক্লান্তি। হুট করে ছবি তোলার মাঝে মাথা ঘোরাতে আকস্মিক মাহিকে দেখতে পায়। গতকাল রাতে এমনভাবে চেহারাটা মনে গেঁথে গিয়েছিল যে সাফওয়ান এক দেখাতে চট করে চিনে ফেললো। মাহি বসে আছে কাঠের বেঞ্চে, রোদে চোখ ঢেকেছে সানগ্লাসে, পাশে ব্যাগ, হাতে কফি। সাফওয়ান হাতের ক্যামেরাটা দিয়ে মাহির কয়েকটা ফটো তুলে নেয়। তারপর 2 সেকেন্ড নিজের মনকে বোঝায় এগিয়ে যাবে কি যাবে না। মনকে শান্ত করে এগিয়ে গেল। হালকা কেসে গলা ঝেড়ে বলল, কেমন আছেন মিস? মাহি চমকে তাকায়, চোখ শুরু করে বলে, সরি। চিনতে পারেনি আমায়? আমাদের আগে কোথাও দেখা হয়েছিল?
এত তাড়াতাড়ি ভুলে গেলে আমায় মিস? গতকাল রাতে যে আপনার ব্যাগ নিয়ে চলে গিয়েছিল দুষ্কৃতিকারীরা, তারপর কেউ একজন ব্যাগটা নিয়ে আসলো। আপনি সেই লোক? জি, এবার চিনেছেন? হুম, চিনলাম। ধন্যবাদ। শুধু ধন্যবাদ দিলেন মিস? পাশে বসতে পারি? জি, বসুন। সাফওয়ান পাশে বসলো। আপনার নাম কি? মাহি কাট কাট জবাব দিল। নাম দিয়ে কাজ কি? রুড হচ্ছেন মনে হচ্ছে। বিরক্ত আমার উপর? না, মাহি। মাহি নাম আমার। আমি সাফওয়ান, সাফওয়ান মির্জা। আপনি কি এইখানে থাকেন? আপাতত ওইখানেই আছি। তারপর কোথায় যাবেন? ঠিক নেই, দেশে বিদেশ ঘুরি তো, কখন কোথায় যাই ঠিক থাকেই না। ভ্রমণ পিপাসু আপনি? জি। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? না মানে, বুঝতে পারছি বিষয়টা অস্বাভাবিক লাগছে, কিন্তু কিছুই করার নেই। আপনার অসুবিধা থাকলে দরকার নেই দেবার। আমার ফোন নাম্বারে ঠিক ঠিকানা নেই, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন নাম্বার ইউজ করতে হয়, তাই পাবেন না আমায়। হোয়াটসঅ্যাপ বা ফেসবুক? মাহি চৌধুরী লিখে সার্চ দিন, ব্ল্যাক মুনের ছবি দাও প্রোফাইলে। আসছি। মাহি চলে গেল। সাফওয়ান সার্চ করে অনেক নিচুতে গিয়ে এমন আইডি পেল। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, অপেক্ষা করলো একসেপ্ট করার, কিন্তু সেদিন আর হলো না। টানা 3 দিন পর একসেপ্ট হলো। সাফওয়ান নিজে থেকে আগ বাড়িয়ে মেসেজ দিয়েছিল, কথাবার্তা সাফওয়ানই বেশি বলতো। কিংস ক্রসে 1 সপ্তাহ কাটার পর বাংলাদেশে আসার দিন মাহির সাথে দেখা করে মাহির হোটেলে গিয়ে। মাহি জানতো না সাফওয়ান তার কাছে আসবে। সাফওয়ান মাহিকে সেদিন ফার্স্ট জড়িয়ে ধরে তার মনের কথাটা বলে দেয়। মাহি কিছুটা বিরক্ত প্রকাশ করেছিল। সাফওয়ান সময় দিয়েছিল। মাহি সম্মতি প্রকাশ করে 1 বছর পরে এবং শর্ত দেয় তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন না করতে এবং বেশি ডিস্টার্ব না করতে। সাফওয়ান তাতে রাজি হয়। মনের প্রথম ভালো লাগা এটা। সাফওয়ান চায় পূর্ণতা পেতে। তাদের পরিচয় 4 বছর হলেও তাদের প্রেমের সম্পর্ক 3 বছরের। এই 3 বছরে বোধহয় এইবারই তারা এত কাছাকাছি আসলো। তাছাড়া তো মাহিকে পাওয়াই যায় না। কখন কোথায় চলে যায়, 4 বছরের সামনাসামনি দেখা হয়েছে কয়বার তা গুণেই বলা যাবে, 10-12 হয়নি। বাবুর নাম কি রাখা হলো মাহি? সাফওয়ানের কথায় মাহি কাঁধ থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসলো। মায়া, মায়া ইসলাম। নাইস নেম তো। হুম, তুমি আছো কয়দিনের জন্য বাংলাদেশে? এবার লং টাইম থাকতে হবে। সময়সীমা বাধা নেই? না। তাহলে আমরা মাস 2-এর মধ্যে বিয়েটা করে ফেলি। তুমি ভেবে বিয়েতে আগাতে চাচ্ছ তো? দিন শেষে ঠকে গেলে কি হবে তখন? সাফওয়ান মাহির হাত দুটো মুঠোয় নিল, শান্ত গলায় বলল, জানি ঠকাবে না আমায়, এতটুকু বিশ্বাস আমার ভালোবাসাকে নিয়ে আছে আমার। হাই লেভেলের কনফিডেন্ট দেখছি তোমার। তা তো আছেই। শুনলাম তোমার বাবা রাজি না। তাতে কি আসে যায়? বাবার কথা শুনলেও তো পারো। বাবার অনুমতি নিয়ে তো আর তোমায় ভালোবাসিনি, তাহলে এখন কেন তার কথাকে প্রাধান্য দেব? তাহলে আগামী 4 দিনের মাঝেই আমায় বিয়ে করতে হবে। তোমার কোনো সমস্যা হবে? সমস্যা? তাও আবার আমার? কখনোই না। আজ বললে আমি আজই বিয়ে করব তোমায়। আপু আর ভাইয়ার সাথে কথা বলবে আগামীকাল। পরশু বিয়ে করব আমরা, আর খুবই সাদামাটা ভাবে, কোনো আয়োজন হবে না, কাজে এসে বিয়ে পড়িয়ে দেবে। ওকে, আমি চলে আসবো। মাহি কিছুক্ষণ চুপ থেকে তারপর মুচকি হাসলো। সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, চতুর প্রখর সিআইডি হলেও তুমি ভীষণ ইনোসেন্ট একটা পুরুষ, জানো সেটা? শুধু ইনোসেন্ট? সাথে বোকা। তোমার কাছে সব হতে পারে। আচ্ছা, এই জীবন কেন তোমার পেছন লেগেছে বলো তো? এজওয়ানের নাম শুনতেই মাহির মুখ কঠিন হয়ে আসে। গরম লেভেলের বেয়াদব একটা ছেলে সে, নারীবাজ। নারীবাজ? তুমি কি করে জানলে? মাহির মুখ নরম হয়ে আসলো। কমন সেন্স থেকে জেনেছি, আর যদি কখনো সুযোগ আসে তাহলে ওটাকে গুলি করে হত্যা করতাম। রিল্যাক্স, বাদ দাও, চলো বাসায় দিয়ে আসি। লাগবে না, তুমি চলে যাও, আমি একা যেতে পারবো। আচ্ছা, সাবধানে যেও। চলো রিক্সাতে উঠিয়ে দিই। একটা রিক্সা ডেকে সাফওয়ান মাহিকে উঠিয়ে দিল। তারপর সে তার নিজের গন্তব্যের দিকে চলে গেল। এজওয়ান বেলকনিতে বসে উইস্কি খাচ্ছিল। এর মধ্যে বাহাদুর খবর দিল মাহির বড় বোনের মেয়ে বাচ্চা হয়েছে। এজওয়ান খবরটা শুনে খাওয়া থামিয়ে দিল। গ্লাসটা নিচে নামিয়ে ভাবলো তার উচিত বাচ্চাটাকে দেখতে যাওয়া, হবু শালি বলে কথা। এজওয়ান জ্যাকেটটা গায়ে নিয়ে বেরিয়ে গেল। শাকিল মেয়েকে কোলে নিয়ে মেয়ের সাথে কথা বলছিল। অনেক সাধনার পর পেয়েছে তারা এই বাচ্চা। আকস্মিক দরজায় কলিং বেলের আওয়াজ শুনে মেয়েকে বউয়ের কাছে দিয়ে দরজার কাছে এসে দরজা খুলে দরজার পাশে এজওয়ানকে দেখে কিছুটা চমকে দেয়। মুখে হাসি আসছে না, তারপরেও হাসি টেনে বলল। এজওয়ান পাশ কাটিয়ে ভিতরে ঢুকে বলল, তোর মেয়েকে দেখতে আসলাম। হ্যাঁ, আনো তো তোর মেয়েকে, তারপর তো বলছি। শাকিল ঠায় দাঁড়িয়ে রইল, মুখে কিছুটা দুশ্চিন্তার রেশ। এজওয়ান শাকিলকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে ফের বলল, কি হলো, যাও নিয়ে এসো।
শাকিল বউয়ের কাছ থেকে মেয়েটাকে নিয়ে আসলো। এজওয়ান শাকিলকে মেয়ে নিয়ে আসতে দেখে প্যান্টের পকেট থেকে একটা জিনিস বের করলো। শাকিল পাশে বসতে এজওয়ান হাতে থাকা জিনিসটা মেয়েটার গলায় চড়িয়ে দিল। শাকিল চমকে উঠল। এজওয়ান চেনটা পরানো শেষে মেয়েটার মুখের দিকে তাকিয়ে বলল, নাম কি রেখেছো মেয়ের? মুখ জুড়ে মায়ের খেলা করছে। আমার পক্ষ থেকে তোমার এই মেয়ের জন্য এই স্বর্ণের চেন। বলবে তার খালুজান দিয়েছে তাকে। হ্যাঁ, আমি ওর খালুজান। এখন উঠছি। মেয়েকে সাবধানে সতর্কতার সাথে বড় করো। যে অবস্থা আজকাল দেশের, কোথা থেকে কি হয়ে যায় বলা যায় না। এজওয়ান চলে গেল। শাকিল চেনটার দিকে তাকালো। পিওর গোল্ড, গোল্ডের মাঝে আবার ডায়মন্ডের স্টোনও বসানো। দাম যে অনেক হবে সেটা বোঝা গেল। খুব ভোরে মেহরিন ফজরের নামাজ শেষ করে ছাদে হাঁটাচলা করছিল। স্নিগ্ধ বাতাস, মেঘলা আকাশ, কুমট পরিবেশ। কি সুন্দর অনুভূতি। এই বাড়িতে কোনো ফুলের গাছ নেই। মেহরিন ঠিক করলো বেলি ফুলের চারা এনে লাগাবে একটা তার রুমের জানালার কাছে। গাছটা বড় হলে যেন বেলি ফুলের সুবাসে তার রুমটা ভরপুর থাকে। মেহরিন ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। পুরো বাড়ির চারিপাশ পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিলের বাহিরে সমান্তরাল মেঠোপথ। মেঠোপথের সামনে সবুজ ঘাসের একটা ছোট খালি জায়গা। সে খালি জায়গার শেষে বালুচর, আর বালুচর শেষে একটা ছোট নদী। নদীর তীরে সারি সারি নৌকা ভিড়ানো। যাত্রীরা পার হয়ে যায় নৌকা দিয়ে নদীটা। কি সুন্দর সেই জায়গা, তাকালে চোখ ভরে যায়। মেহরিন ভাবছে একদিন যাবে সেই নদীর ধারে, কিছুক্ষণ একা একই বসে থাকবে বালুচরে, নদীর পানিতে পা ভিজাবে। কথাগুলো ভাবতেই মেহরিনের চোখ আটকে গেল বাড়ির সামনে সরু মাটির রাস্তায়। একজন বৃদ্ধ ডাকপিয়ন সাইকেল চালিয়ে চলে যাচ্ছেন সেই পথে। গায়ে খাকি রঙের ইউনিফর্ম, হাতা গোটানো শার্ট, সামান্য কুচকে থাকা প্যান্ট, মাথায় টুপিটা কিছুটা হেলে পড়েছে একপাশে। কাঁধে বাদামি রঙের মলিন চামড়ার ব্যাগ, যা সময়ের ভারে খানিকটা ঝুলে পড়েছে। সাইকেলের পেছনের ক্যারিয়ারে বাঁধা দু একটা খাম আর সরকারি কাগজপত্র। লোকটার চলন ধীর। সাইকেলের চেনের ঘর্ষণে একটানা শব্দ উঠছে, ক্লিং ক্লিং ক্লিং। মেহরিনের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। একটানা কাজ করে যাওয়া এই মানুষটার বয়স কত? 70 হবে হয়তো। মজবুত শরীর নয়, বরং হাড়গোড় বেরিয়ে থাকা পাতলা শরীর। তবুও দায়িত্বে ঘাটতি নেই। রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুই হয়তো তাকে থামাতে পারবে না। তা না হলে এত ভোরে কেউ বের হয়? অফিস তো খোলে 9টার দিকে। মেহরিন আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিচে নামলো। মাথার ওড়না টেনে একটু বড় করলো, একবার দিয়ে মুখটা ঢেকে ফেললো। তারপর আঙিনা পেরিয়ে রাস্তায় বের হয়ে গলা ছেড়ে ডাকলো, চাচা একটু দাঁড়ান না। বৃদ্ধ লোকটা হঠাৎ পেছনে ফিরে তাকালেন। কণ্ঠটা চেনা নয়, কিন্তু কাঁধে ঝোলা ব্যাগের ওজন সামলে সাইকেলটা থামিয়ে দাঁড়িয়ে পড়লেন। মেহরিনকে এগিয়ে আসতে দেখে তিনি সাইকেল থেকে নামলেন না, শুধু দাঁড়িয়ে রইলেন। মেহরিন কাছে যেতে তিনি এক দৃষ্টিতে তাকালেন ওর মুখের দিকে। কিছু বলবা মা? নরম কণ্ঠে প্রশ্ন করলেন ডাকপিয়ন। হ্যাঁ চাচা। মেহরিন হালকা শ্বাস নিয়ে বলল, চিঠি পাঠাতে চাই। চিঠি কোথায় কোথায় পাঠানো যায়? তুমি যে জায়গায় পাঠাতে চাইবা। চোখে মুখে কোনো বিরক্তি নেই তার, বরং শান্ত এক ধৈর্য। ঢাকায় পাঠানো যাবে? যাবে। বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানো যায়। তাহলে একটা চিঠি পাঠিয়ে দেবেন চাচা। নিশ্চয়ই দিব। কবে দিবা? কাল। আচ্ছা, তুমি রেডি করে রাখো, আমি আইসা নিয়ে যাব। ওই যে বড় বাড়িটা, সেখানেই তো থাকো না? হ্যাঁ চাচা। আচ্ছা, চিনে রাখলাম, কাল আসবো। মেহরিন একটু হাসলো, খুব মৃদু হাসি। আচ্ছা চাচা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলেই ধীরে ধীরে আবার প্যাডেল ঘোরাতে লাগলেন ডাকপিয়ন। সাইকেলটা আবার ছুটলো সরু পথে। মেহরিন স্থির দাঁড়িয়ে রইল। একজন মানুষ, বয়সের ভার, ক্লান্ত শরীর, তবুও প্রতিদিন মানুষের অপেক্ষার ভার কাঁধে নিয়ে চলে যান নিজের দায়িত্বের গন্তব্যে। আচ্ছা, ব্যাগগুলোর মাঝে কতগুলো চিঠি থাকতে পারে? প্রতিটা চিঠির ভেতর লুকিয়ে আছে কি এক একজনের জীবনের অসংখ্য গল্প, কোনোটা সুখের, কোনোটা দুঃখের, আবার কোনোটা অব্যক্ত ভালোবাসার। দুপুর 3টা বাজে। সূর্যের কড়া রোদটা এখনো বিদ্যমান। সাফওয়ান বাবার সামনেই সেই কখন থেকে বসে আছে, কিন্তু তার বাবা শামসুল মির্জার কোনো হেলদোল নেই। তার যেখানে মাহিকে পছন্দ না, সেখানে বিয়ের বিষয়ে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। শামসুল মির্জা খবরের কাগজটা রেখে উঠে চলে যেতে চাইলে সাফওয়ান পথ আটকে দাঁড়ায়। শামসুল মির্জা শান্ত গলাতেই বললেন, পথ ছাড় সাফওয়ান। সাফওয়ান এবার দুহাত দুদিকে মেলে দিয়ে বলল, ছাড়বো না পদ। তুমি এত তেরা কেন বলো তো বাবা? ছেলে বিয়ে করতে চাইছে, সেদিকে কি তোমার কোনো হুঁশ নেই? খুশি ফিরো আর চলো মাহির বন্ধুলাভের সাথে কথা বলবে। শামসুল মির্জা এবার তীক্ষ্ণ স্বরে বললেন, সম্ভব না আমার পক্ষে, আমি কারোর সাথে গিয়ে কথা বলতে পারবো না। আর মাহিকে তুই বিয়ে করতে চাস? ওকে ফাইন, যা কর গিয়ে বিয়ে। মাহিকে আমি বাধা দেবো না। তোমাকে ছাড়া কিভাবে বিয়ে করি বলো তো আমি? আমাকে ছাড়া যেভাবে এতদিন প্রেম করেছিস সেভাবেই। আর বিরক্ত করিস না তো আমাকে। বলে তুমি সত্যি যাবে না? না। মাহিকেও মেনে নেবে না? না। ওকে ফাইন, লাগবে না তোমার যাওয়ার, আমি একাই গিয়ে কথা বলবো।
সাফওয়ান রুমে গিয়ে পোশাক বদলে একটা ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরে বের হলো। বাড়ি থেকে বের হয়েও বাড়ির জন্য মিষ্টি ফল নিয়ে চলে গেল। সুলতান ভিলায় আসা সাদা ধবধবে গরুটার সামনে দাঁড়িয়ে আছে মেহেরিন। গত পরশু এসেছে গরুটা। রুমাইসা গরুটার সাথে এই নিয়ে 100টা হবে ছবি তুলেছে বোধহয়। গরুটা এত শান্ত যা বলার বাহিরে। আনোয়ার সুলতান বলেছেন গরুটা কোরবানি দেওয়া হবে। মেহেরিনের মন ভার হয়ে আসলো এই কথা শুনে। গরুটা তো এখনো ছোট। মেহেরিন গরুটার শরীরে আলতো হাত রেখে আদুরে গলায় ডাকলো, শাহজাদা। রুমাইসা চমকালো, শাহজাদা। মেহেরিন ভড়কে গেল। তুমি কি গরুটাকে শাহজাদা বলে ডাকলে ভাবি? কেন সুন্দর না নামটা? জাস্ট ওয়াও নামটা। ভাবি দাঁড়াও, একটা ছবি তুলি তোমার আর শাহজাদার। রুমাইসা তুলল। সাদা শাহজাদা আর সাদা রঙের সালোয়ার কামিজ পরা স্নিগ্ধ মেহেরিনের। তাদের কম্বিনেশনটা দারুণ। রুমাইসা ছবিটা সোজা ভাইয়ের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল। সোলেমান বের হয়েছিল মানিকগঞ্জের উদ্দেশ্যে। সেখানে আজ একটা কাজ আছে। পথিমধ্যে আচমকা ফোনে নোটিফিকেশন পেয়ে চেক করলো, দেখলো উপর থেকে রুমাইসার মেসেজ। একটা ছবি পাঠিয়েছে। সোলেমান আর ভেতরে গিয়ে দেখলো না ছবিটা। ইব্রাহিমের বাগান বাড়ির বাগানে বসে আছে ইমন। মন আজকাল তার ভীষণ বিষণ্ণ থাকে, কিন্তু কেন সে তা জানে না। হঠাৎ হঠাৎ কেন জানি বুকটা তার মোচড় দিয়ে ওঠে, তীব্র যন্ত্রণা হয়। পেটে কান্নার দলা বেরিয়ে আসে। ইমন বুঝতে পারে না এমন যন্ত্রণা কেন হয় বক্ষপটে। তার পর মুহূর্তেই মেহরিনের কথা ভাবলেই ব্যথাটা ধীরে ধীরে কমে আসে। মেহরিন নামটা যেমন মধুর, তেমনি মেয়েটাও একদম ফুলের মতো নিষ্পাপ, ধার্মিকও বটে। যাকে বলে পবিত্র হৃদয়ে মোড়া একটা শান্ত ভদ্র মেয়ে। ইমন মাঝে মধ্যে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করে মেহরিনের মতন একটা চমৎকার মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়েছে বলে। এখন এই সাক্ষাৎটাকে ইমন একটা নাম দিয়ে বাধাই করে রাখতে চায়। মেয়েটার মতোই পবিত্র নাম হবে তার বিয়ে। হ্যাঁ, বিয়ের চেয়ে পবিত্র আর কোনো নাম সম্মান হতেই পারে না। এবার ঈদে বাড়িতে গিয়ে মাকে বলবে, তারপর মেহরিনের বাবার কাছে প্রস্তাব নিয়ে যাবে। ইমন আশা করছে এবার মোতালেব ভুইয়া অন্তত নাকচ করতে পারবে না। সে এখন একটা জব করছে, এখন সে মেহরিনকে ভালো রাখতে পারবে। এবারও যদিও চাচা রাজি না হয়, তাহলে ইমন হাতে পায়ে ধরবে, ভিক্ষা চাইবে তার কাছে। বড্ড ভালোবাসে মেহরিনকে সে। এই জীবনে যদি মেহরিনকে সে না পায় তাহলে বোধহয় মরেই যাবে। ইমনের আচমকা চোখ ভিজে আসলো। বুঝলো না বোকা ইমন, এ জল কিসের? সে তো পূর্ণতার স্বপ্ন দেখছে। তাহলে চোখে জল কেন? ও আনন্দের জল বুঝি এটা? তাহলে হৃদয় কেন এত অশান্ত? ইমনের ইচ্ছে করলো মেহরিনকে এক নজর দেখার, কিন্তু তা সম্ভব নয়। মেহরিনের পার্সোনাল ফোন নেই, আর মেহরিনের মায়ের নম্বরে কারণ ছাড়া ফোন দেওয়াটাও স্বাভাবিকভাবে ভালো দেখায় না। ইমন দমে গেল। আর তো কয়টা দিন, ঈদের ছুটি পেলেই ছুটে চলে যাবে অলঙ্কারপুর। তারপর মেহরিনকে দু চোখ ভরে দেখবে। মাঝে মধ্যে ইচ্ছে করতো ইমনের মেহরিনকে একটু ছুঁয়ে দেখতে। ছোঁয়াটা একদমই তেমন গভীর না। মেহরিনের নরম হাতটা ধরে ছোঁয়ার ইচ্ছে। ইমনের হয়তো এত টাকা পয়সা নেই, কিন্তু মেহরিনকে তার চেয়ে বেশি ভালো এই পৃথিবীতে আর কেউই বাসতে পারবে না। এটা ইমন চোখ বন্ধ করে বাজি ধরে বলতে পারবে। ইমনের ভালোবাসা তার মেহরিনের মতো স্নিগ্ধ, অপবিত্র না, অপবিত্র হয় কি করে? ভালোবাসা অপবিত্র জিনিস নাকি? ভালোবাসা তো হয় পবিত্র। ইমন বসা থেকে উঠে দাঁড়ালো। গাড়ির হর্নের আওয়াজ শুনে ইয়াসিন এসেছে নিশ্চয়ই। আজ কথা ছিল বৃদ্ধাশ্রমে যাওয়ার। ইয়াসিন জানিয়েছেন সোলেমান সাহেবের একটা বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম আছে। তার নাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। অনাথ বাচ্চারা আর বৃদ্ধ লোকগুলো একত্রে এই আশ্রমে থাকে। ইয়াসিন গাড়ি থেকে ডাক দিল ইমনকে। ইমন এগিয়ে আসলো। ছোট্ট পিকআপের পেছনে চাল, ডাল, তেল, সাবান, বেবি ফুড সহ আর অসংখ্য জিনিস। ইমন গাড়িতে উঠে বসলো। ইয়াসিন গাড়ি স্টার্ট দিল। গাড়িটা এসে থামলো কল্যাণপুর। আশ্রমে থাকা সিকিউরিটি গার্ডগুলো এসে জিনিসপত্রগুলো নিয়ে যেতে লাগলো ভেতরে। ইমন গাড়ি থেকে নেমে চারপাশটা দেখতে লাগলো। চোখের সামনে যে দৃশ্যটা খুলে গেল, তাতে মুহূর্তেই তার বুকের ভেতর কেমন যেন কোমল অনুভূতি খেলে গেল। আশ্রমের বড় গেট পেরিয়ে ঢুকতেই দুপাশে সারি সারি ফুলের টব, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকার নাম না জানা আরো কত ফুল। সবুজ ঘাসে মোড়ানো একটা ছোট্ট বাগান। মাঝখানে এক চকচকে সাদা বেঞ্চ, যেখানে দুটি বৃদ্ধা গল্পে মগ্ন। বাচ্চারা এক কোণে রঙিন প্লাস্টিকের খেলনা নিয়ে খেলা করছে। কারো হাতে ছোট্ট ট্রাক, কারো হাতে পুতুল। এদের মধ্যে কেউ পথশিশু, কেউ এতিম, কেউ রেল স্টেশনে থাকতো, কেউ ফুটপাতে থাকতো, কেউ বা ঢাকার কোনো এক নাম না জানা হাসপাতালের সামনে পড়েছিল। ভবনের এক পাশে হুইল চেয়ারে বসে আছেন এক বৃদ্ধ, যার একটি পা নেই। আরেকজন সেবিকা তার হুইল চেয়ার ঠেলছেন। কারো বা এক চোখ অন্ধ, কারোর আবার দুই চোখই অন্ধ। কারো সন্তানরা তাদের বের করে দিয়েছে বাড়ি থেকে, আবার কেউ নিঃসন্তান। ইমন চারিপাশে তাকিয়ে দেখলো 3 তলা বিশিষ্ট ভবনটি আধুনিক নকশায় তৈরি, তবে কোথাও কোনো কৃত্রিমতা নেই।
প্রতিটা কোণ মানুষের স্পর্শ, যত্ন, ভালোবাসা খুঁজে পাওয়া যাচ্ছে। ভবনের দেয়ালে টাঙানো কিছু ছবি, হাস্যোজ্জ্বল মুখের শিশু আর বৃদ্ধদের মিলিত মুহূর্ত। কোথাও একজন ছোট্ট মেয়ে এক বৃদ্ধার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে, কোথাও এক বৃদ্ধ তার হুইল চেয়ারে বসে ছোটদের গল্প শোনাচ্ছেন। ইমন ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। একটা টিনের ছাউনির নিচে অনেকগুলো চেয়ারে বৃদ্ধ বৃদ্ধারা বসে আছেন। কেউ গল্প করছেন, কেউ সেলাই করছেন, কেউ বা আঙ্গুলে তাসের প্যাকেট নিয়ে ব্যস্ত। তাদের পাশেই একটা লম্বা কাঠের দোলনা, যেখানে দুইটা ছোট ছেলে মেয়ে পাশাপাশি বসে দুলছে। ইয়াসিন এগিয়ে এসে বলল, এই জায়গাটার নাম দিয়েছে সোলেমান সাহেব চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আগে অন্য নাম ছিল। ভাই বলেন, বাচ্চা আর বৃদ্ধরা একসাথে হয়ে গাদা। ওরা যেমন বড়দের সহায়তা ছাড়া চলতে পারে না, তেমনি বৃদ্ধরাও এই সময় অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। সেজন্য বাচ্চা আর বৃদ্ধদের একসাথে রাখা উচিত। এতে বৃদ্ধ লোকগুলোর একাকিত্বগুলো কমবে, আর শিশুগুলো দাদা দাদির সমবয়সী লোকের আদর ও স্নেহ পাবে। আগে সবাই আলাদা ছিল। ভবনের পেছন দিকে একটা ছোট্ট পাঠাগার আছে, কাঠের তাক ভর্তি বই, শিশুদের জন্য গল্পের বই, বৃদ্ধদের জন্য ধর্মীয় বই, উপন্যাস আর স্মৃতিচারণামূলক লেখাগুলোর বিশাল সংগ্রহ। পাঠাগারের জানালা খুললেই বাগানের একটা অংশ দেখা যায়, যেখানে পাখিরা ঘোরে, প্রজাপতিরা উড়ে বেড়ায়। ভবনের পাশে ছোট্ট একটা চিকিৎসা কেন্দ্রও আছে। সপ্তাহে 3 দিন ডাক্তার আসেন। মেডিকেল রুমের জানালায় শিশুর আঁকা একটা চিত্র, একজন বৃদ্ধ আর একজন শিশু হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে সূর্য ডোবার আলোর নিচে। ইমন হাঁটতে হাঁটতে একটা বেঞ্চে বসে পড়ল। হঠাৎ একটা বাচ্চা ছুটে এসে বলল, আঙ্কেল, আপনি খেলবেন আমার সাথে? ইমন না করতে পারল না। বাচ্চা মেয়েটার সাথে ব্যাট বল খেলতে লাগলো। ইমন লক্ষ্য করলো আশ্রমের প্রতিটা কোণেই এক একটা জীবনের ভাঙা কাহিনী। এই বাড়িটা এক বিশাল মানব জমিন, যেখানে কেউ সন্তানহীন, কেউ সন্তান পালনে অবহেলিত, বা পিতৃহারা, কেউ মাতৃহারা, কেউ দুই, কেউ জন্মেই পরিচয়হীন, কেউ বয়সের শেষে পরিচিতদের কাছে বোঝা হয়ে উঠছে। এক বৃদ্ধ চুপচাপ একটা কাঠের চেয়ারে বসে আছেন। ইমন জানতে পারল তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। মুখে চুপচাপ গাম্ভীর্য, চোখে অদ্ভুত এক ক্লান্তি। তার পাশে বসে এক 6 বছরের বাচ্চা তাকে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।